সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন নাজমুল আশরাফ, এডিটর ইন চিফ, চ্যানেল ওয়ান। ধন্যবাদ। স্বাগত নাজমুল আপনাকে। আপনাকে দিয়ে একটু শুরু করি। আচ্ছা, রাজনীতির মানুষ যেহেতু, রাজনীতিরই হোক, এই সময়ের রাজনীতি কোথায় যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। রাজনীতির প্রতি বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, জানার আগ্রহ আছে। আপনি এখনো শহরের একেবারে উচ্চবিত্ত থেকে শুরু করে শিক্ষিত মানুষ, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, এর বাইরেও আপনি দেখবেন যে গ্রামের চায়ের দোকান একেবারে দল বেঁধে বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক করছে এবং তাদের কাছে অনেক তথ্য, আবার কখনো কখনো কুতথ্য, সেগুলো তাদের কাছে যাচ্ছে এবং তারা সেগুলো নিয়ে কথা বলছে। এদের প্রত্যেকের মধ্যে রাজনীতির প্রতি আগ্রহ আছে, জানার আগ্রহ আছে, আবার একটা শঙ্কাও আছে। শঙ্কাটা কেন? শঙ্কাটা হলো, আমরা 1 বছর আগে একটা বিরাট পরিবর্তন করেছিলাম এবং সেই পরিবর্তনের পেছনে একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল। আমরা শুনেছিলাম যে বাংলাদেশকে যেভাবে 5ই আগস্ট তার আগ পর্যন্ত রাজনীতিতে যে ধরনের রক্তক্ষরণগুলো হয়েছে, নতুন একটি সরকার, যাদের একটা আন্তর্জাতিক ইমেজ আছে, যাদের সাথে যুক্ত যারা, তারা বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশ শিক্ষিত মানুষ, তারা দায়িত্বটা গ্রহণ করেছেন এবং ওই যে রক্তক্ষরণটা তারা বন্ধ করবেন। কিন্তু 1 বছরের মাথায় এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে অভ্যুত্থানের পক্ষের যে শক্তি, তাদের যে বিভাজন এবং বিভাজনের জায়গাটা ক্রমশই এতটা ভয়ঙ্কর হয়ে উঠছে যে একদিকে 4 দেয়ালের মধ্যে তারা বসে বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য পোষণ করার জন্য তারা দীর্ঘক্ষণ ধরে আলাপ আলোচনা করছেন, কিন্তু বাইরে আসার পর পরস্পরের বিরুদ্ধে যেভাবে কাদা ছোড়াছুড়ি এবং একটা পর্যায়ে গিয়ে এখন কর্মসূচি ঘোষণা পর্যন্ত শুরু হয়েছে। এর ভেতর থেকে মানুষের মধ্যে শঙ্কাটা তৈরি হচ্ছে যে এই যে ইউনিটিটা বাধাগ্রস্ত হচ্ছে, এর ভেতর থেকে আগামী কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা। এবং যেহেতু নির্বাচন ব্যবস্থার প্রশ্ন স্বাভাবিক যে কী কারণ এই বিভাজনের? প্রথমত এই বিভাজনটার পেছনে একমাত্র ক্ষমতার রাজনীতি, ক্ষমতার রাজনীতি। এবং ক্ষমতার রাজনীতিটা, ক্ষমতার নেশাটা এমন জায়গায় চলে গেছে যে প্রথমে আমরা শুনেছিলাম বিপ্লব, এটা নিয়ে তর্ক হয়েছে, বিপ্লব না গণ অভ্যুত্থান। এখন যেটা দাঁড়াচ্ছে তা সেটা হয়ে যাচ্ছে কেবলমাত্র রেজিম চেঞ্জ। অনেকগুলো জায়গায় গতকালকে পত্রপত্রিকা আপনি দেখেছেন, জুলাইয়ের যে শহীদ যারা, সেখানে ইতিমধ্যে 52 জন তারা আসলে দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেছে। এবং এই যে 52 জন, এটি শুধুমাত্র কিন্তু সংখ্যা না, এর পেছনে রাষ্ট্রের কিন্তু একটা প্রচুর অর্থ তাদেরকে দেওয়া হয়েছে। এবং এত কিছুর পরে তারা এই সুবিধাটা কিভাবে নিয়েছে? নানা জায়গাকে ম্যানেজ করে এই কাজগুলো করেছে। তাহলে আমাদের এখানে ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে মানুষের যে রাষ্ট্রীয় অর্থ লোপাট করার যে প্রবণতাটা ছিল, সরকারি কর্মকর্তাদের অনেকের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লোপাটের যে অভিযোগগুলো ছিল, ঠিক সেই অভিযোগটা আবার আসছে। আপনাদের সাংবাদিক কমিউনিটিতে সবথেকে বেশি আলোচিত আইন শৃঙ্খলা ইস্যুতে সাগর রুনির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন। গত পরশুদিন 121তম বার তারিখ পরিবর্তন চাওয়া হয়েছে। অর্থাৎ আমরা শেখ হাসিনার শাসনের যতগুলো জায়গায় ক্রিটিক করেছি, তার একটা বড় ক্রিটিকের জায়গাটা কিন্তু তার যে অপশাসন, তার যে কুশাসন, যতগুলো ঘটনা আলোচনা এসেছে, তার মধ্যে একটা বড় আলোচনার বিষয় ছিল সাগর রুনির হত্যা রহস্য। তো 1 বছর হয়ে গেল এবং আপনি কিন্তু অনেকগুলো জায়গায় প্রতিশ্রুতি দিলেন যে আমরা এখানে বেটার কিছু করব, তাহলে সেই একই ঘটনাটা ঘটছে। আইন শৃঙ্খলার জায়গায় আপনি দেখেন, গতকাল হঠাৎ করে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার ক্ষেত্রে আপনি 41% ট্যাক্স ইম্পোজ করলেন। তাহলে এর একটা ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে পড়বে,
অথচ আমরা আগে কিন্তু শুনতাম যে জিনিসপত্রের দাম বাড়লে মানুষের খুব একটা কষ্ট হয় না, এবং কতগুলো বিকল্প বিষয়ের কথা বলা হতো। যে খেজুর নিয়ে আলোচনা হচ্ছে, একজন শিল্পমন্ত্রী বলে ফেলেছিলেন যে আপনারা কুলবরই দিয়ে ইফতার করবেন। এখন যারা আছেন তারা বিকল্প কিছু বলছেন না, কিন্তু কথাও বলছেন না। গত কয়েকদিন আগে ডক্টর হোসেন জিল্লুর রহমান, এই সরকারের খুবই একজন ওয়েল উইশার, তিনি বলেছেন যে এই সরকারের মধ্যে আমি কুম্ভকর্ণের উপসর্গ দেখতে পাই। তারা শুধু শোনেন কিন্তু কোনো কথা বলেন না। রাজনীতির যে জায়গাটা, সর্বশেষ জামাত ইসলাম যারা একসময় দীর্ঘদিন বিএনপির মিত্র শুধু ছিল না, কেউ কেউ বলেন যে বিএনপির ছায়ায় অনেক ঝড় ঝাপটা হয়তো জামাত বিএনপিকে সামনে দিয়ে সেটিকে নিজেদের উত্তরানোর চেষ্টা করেছে, এবং তাদের নেতাকর্মীরা হয়তো স্বীকার করবেন যে আওয়ামী লীগের যে প্রেশারটা, তাদের যে চাপটা, সেই চাপে বিএনপি যদি তাদের পাশে না দাঁড়াতো তাহলে তাদের উপরে হয়তো এই দমন পীড়নটা আরও বহুগুণ হয়তো বাড়তো। তো সেখানে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কর্মসূচি, এবং আলোচনা আছে যে কর্মসূচিটা আসলে কাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, ঐক্যমত্যের কমিশনের বিরুদ্ধে, নাকি বিএনপির বিরুদ্ধে। ঐক্যমত্যের কমিশনের যে বৈঠকগুলো, সেই বৈঠকে কিন্তু এখনো শেষ হয়নি। গতকালকেও সেটাকে এক্সটেন্ড করে আরও 1 মাস সময় নেওয়া হয়েছে। তাহলে আপনি কর্মসূচি কার বিরুদ্ধে দিচ্ছেন? বিএনপির বিরুদ্ধে। এবং এই যে বিএনপির বিরুদ্ধে যে এই কর্মসূচিটা, সরকারের বিরুদ্ধেও, সরকারের উপরে একটা চাপ রাখা, এবং ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাগুলো যে রিপোর্ট দিয়েছে যে এটা বড় যে দুটো দল তারা মুখোমুখি আসবে, সরকারের উপরে চাপ পড়বে, এবং এই সুযোগে যারা পেছনে আছে, যারা পালিয়ে আছে, তাদের জন্য একটা স্পেস আপনি তৈরি করে দিচ্ছেন। তো আমার মনে হয় যে আপনি আপনার কর্মসূচি বলতেই পারেন, জামাত তার কর্মসূচি বলবে, অন্য দলগুলো কর্মসূচি বলবে, অনেক ধন্যবাদ। কিন্তু আপনাকে ব্যালেন্সটা করতে হবে, জি, যে বিপদের শক্তি যেন এসে না পড়ে আবার। এই পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল আশরাফ, আপনি কি মনে করেন যে এই বিভাজন থেকে যেটা বললেন যে এটা অন্য শক্তি সামনে আসতে পারে? ধন্যবাদ মতি ভাই, শুভেচ্ছা শরীফ ভাইকে। তা তো অবশ্যই আমাদের রাজনৈতিক ব্যর্থতার কারণেই কিন্তু বিভিন্ন সময় অন্য শক্তি ভর করেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এটি বাংলাদেশের ইতিহাসে বহুবার হয়েছে। এখন ফ্যাসিবাদের পতনের পর আওয়ামী লীগ তার সহযোগী দলগুলোকে রাজনীতির অঙ্গন থেকে বিদায় করার পর বাকি যারা আছে তারা সবাই কিন্তু সেই অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থানে সরাসরি অংশ নিয়ে সমর্থন করুক বা শক্তি যোগাক, সেই শক্তি। তো সবাই মিলে যে শক্তি ঐক্যবদ্ধভাবে অভ্যুত্থান ঘটালো, ফ্যাসিবাদের পতন করলো, এবং ডক্টর ইউনূসের সরকার গঠন করলো, এবং তার মধ্য দিয়ে সংস্কার প্রক্রিয়া গেল, তাদের মধ্যে বিভক্তি কেন হবে? তাদের সব কিছুই তো এক। অভ্যুত্থান বিরোধী লড়াই থেকে শুরু করে একেবারে সংস্কার পর্যন্ত সব কাজে তারা এক। তারপরে কেন বিভক্তি? কারণ প্রত্যেকটা দলের আলাদা আলাদা অবস্থান আছে, এবং সেই বিভক্তি কিন্তু এমন পর্যায়ের না যে তাদের মধ্যে বিরোধ তৈরি করে এমন পরিস্থিতি হতে পারে যার কারণে অন্য কোনো শক্তির হস্তক্ষেপ আসতে পারে। আপনি সংস্কারে যতগুলো প্রস্তাব আছে সেগুলো নিয়ে যে মাসের পর মাস আলোচনা হয়েছে, অনেকগুলো ব্যাপারে একমত হয়েছে, যে কয়টার ব্যাপারে একমত হয় নাই সেই বিষয়গুলো এতদিনে যেহেতু একমত হওয়া যায় নাই, এখন ঐক্যমত্য কমিশনের মেয়াদ 1 মাস বাড়ানোর পর একমত হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ এই 1 মাসে ঐক্যমত্য কমিশন এমন কোনো জাদু দেখাতে পারবে না যে বিএনপি জামাতকে এক করে ফেলবে বা বিএনপি জামাত অবস্থান বদলে ফেলতে পারবে, এবং কোনো পক্ষই তাদের অবস্থানে ছাড় দেবে বলে মনে হয় না। সেটি জুলাই সনদ থেকে শুরু করে আরও আপনার যেসব সাংবিধানিক পরিবর্তনের বিষয় আছে সেগুলোতে। তার মানে হচ্ছে যে এটা কি আমরা ইচ্ছা করে এক ধরনের সংকট তৈরি করছি? যদি সংকট তৈরি করে থাকি তাহলে সেই সংকট তৈরি করার পেছনে কী কারণ থাকতে পারে এবং ওই সংকটে কে লাভবান হবে? আমরা চূড়ান্ত আশঙ্কা করতে পারি যে বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বড় দলগুলোর মধ্যে কোনো বিরোধ হলে পরে এবং সেটা মাঠে গড়ালে, এবং মাঠে গড়ানোর লক্ষণ আমরা দেখছি। জামাত ইসলামী সহ কয়েকটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল তারা কর্মসূচি ঘোষণা করেছে এর মধ্যে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য। শরীফ ভাই এর মধ্যে বলেছেন যে আসলে দাবি কার কাছে, সেই ব্যাখ্যায় না গেলাম। একই সাথে গতকাল আমি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের একটা সাক্ষাৎকার দেখছিলাম, সেখানে তিনি এরকম ইঙ্গিত দিয়েছেন, সম্ভবত বিবিসি রিপোর্টে, বিবিসি বাংলার। সেখানে তিনি বলেছেন তারা যদি মাঠে নেমে এরকম পরিস্থিতি তৈরি করে তাদের দাবির পক্ষে, তো আমরাও আমাদের দাবির পক্ষে মাঠে নামবো। তো বড় দুটি দল যখন মাঠে নামবে, মুখোমুখি হতে পারে, সেক্ষেত্রে পরিবেশ তৈরি হতে পারে। ডক্টর ইউনূসের সরকার যে আপনার রাজনৈতিক বলি, আইন শৃঙ্খলাজনিত বলি, জননিরাপত্তা বলি, এইসব পরিস্থিতি মোকাবেলায়
কি ভূমিকা নিয়েছেন আমরা গত 13 মাসে দেখেছি। কখনোই সেটা সন্তোষজনক ছিল না, জননিরাপত্তা নিশ্চিত করার মতো অবস্থা ছিল না, কঠোর তো ছিলই না, মুখে দু চার কথা বলে বাস্তবে কিছু করে না। বড় বড় ঘটনা ঘটে যায়, ঘটনার পরে তারা বিবৃতি দেয়, নিন্দা জানায়। অনেকে বলে ডক্টর ইউনূসের সরকার তো আসলে নিন্দার সরকার, বিবৃতি সরকার হয়ে গেছে। এবং সকল দলের সমর্থন নিয়ে এত শক্তিশালী একটি সরকার যেই ভূমিকা নিতে পারত জনস্বার্থে, সংস্কারের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে, সেগুলো কোনোটাই আমরা দেখলাম না। তারা ওই ধরি মাছ না ছুঁই পানি এরকম একটা অবস্থানে থাকে এবং রাজনৈতিক দলগুলো তাদের বিরোধ বিবাদ মানে চালাতে থাকে। রাজনৈতিক দলের ব্যানারে বা পরিচয়ে যেসব ঘটনা, তার বাইরে আমরা যেগুলো দেখি, যেটাকে আমরা বলছি মব, সেই শুরু থেকে চলে আসছে। কোনটা মব, কোনটা আন্দোলন, মব বলেন আন্দোলন বলেন, যেটা বেআইনি কাজ সেটার ব্যাপারে সরকারকে ব্যবস্থা নিতে হবে। আপনার রাজনৈতিক অধিকার আছে, রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন, আপনি মিছিল করতে পারেন, কিন্তু আপনি যখন ধ্বংসাত্মক কাজ করবেন সেটা তো বেআইনি। সেখানে সরকার কতটা কঠোর হতে পারছে? মবের কাজ হোক আর রাজনৈতিক কর্মসূচির ফল হোক, যখনই সেটা জননিরাপত্তা বিঘ্নিত করবে, জানমালের ক্ষতি করবে এবং আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে গণ্য হবে, সেখানে কি সরকার কঠোর হচ্ছে? মোটেও হচ্ছে না। এখন আমরা বেশ কিছু জায়গায়, ফরিদপুরে ভাঙ্গা, বাগেরহাট, বিভিন্ন জায়গায় আন্দোলন দেখছি, ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল দেখছি। এসবের ব্যাপারেও কিন্তু সরকার ওই মুখের কথা পর্যন্তই শেষ। এবং ভাঙ্গার ঘটনার ব্যাপারে অনেকের আশঙ্কা, ওটা কিন্তু একটা সর্বদলীয় আন্দোলন এবং ভাঙ্গার ঘটনায় যারা শরিক হয়েছেন এই আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে, সেখানে কিন্তু আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, 3 দলের স্থানীয় নেতাদের অংশগ্রহণ আছে। তারা দলীয় পরিচয় করছে না, নানান সংগঠনের পরিচয় করছে, কিন্তু এই সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু এই দলগুলোর নেতাকর্মীদের মাধ্যমে। তো সেটা একটা সর্বদলীয় এবং তাদের একটা সংগঠনের নামই আছে সর্বদলীয়। একই ঘটনা আমরা বাগেরহাটও দেখছি। তো এই বিষয়গুলো কেন মাঠ পর্যন্ত যেতে হচ্ছে, কেন টেবিলে বা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বা সরকারের সাথে বিভিন্ন দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে শেষ হচ্ছে না? ঐক্যমত্য কমিশন যদি ব্যর্থ হয়, তাদের বলে দেওয়া উচিত যে আমরা এটুকু ঐক্যমত করতে পেরেছি, আর করতে পারছি না, কারণ দলগুলো এর চেয়ে বেশি কাছে আসছে না। সেক্ষেত্রে তারা মেয়াদ বাড়ালো কোন হিসেবে আমি জানি না। তাহলে মেয়াদ বাড়ানো মানে কি এই বিরোধ বা এই ধরনের দাবি বা দাবির নামে চাপ তৈরি করে পরিস্থিতি নিজের অনুকূলে নেওয়া, নিজের শক্তি বাড়ানো, অন্যদেরকে ঘায়েল করার, এটা সুযোগ তারা করে দিচ্ছে কিনা ঐক্যমত্য কমিশন বা সরকার? উল্টা প্রশ্ন করা যেতে পারে, যদি আপনার সময় বাড়ে ঐক্যমত্যের ক্ষেত্রে, জুলাই সনদের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, তাহলে যারা লাভবান হবে এটা আমরা সবসময় জানি, যারা প্রতিনিয়ত নিজেদের শক্তিমত্তা বাড়ানোর চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রে দৃশ্যমান হচ্ছে তাদের এই শক্তি বৃদ্ধি, সেই দলগুলো হয়তো চায় এই সংকট তৈরি হয়ে পরিস্থিতি আরও খারাপ হোক, সময় আরও বাড়ুক, নির্বাচন আরও পিছিয়ে যাক, তাতে করে তাদের শক্তি এবং জনসমর্থন, প্রভাব সব কিছুই বাড়বে। এরকম একটা পরিস্থিতিতে সরকারের কি ভূমিকা? তারা রেফারির ভূমিকা নেবে ঠিক আছে, কিন্তু তাদের কোনো ভূমিকা থাকবে না। তাদের হাতে তো আপনার আইন আছে, তাদের হাতে প্রশাসন আছে, তাদের হাতে বিভিন্ন বাহিনী আছে। আমি শেষ করি আপাতত, এই যে ধরেন এর আগেও আমরা দেখেছি এই 5ই আগস্টের পর থেকে পুলিশের ভূমিকা একসময় ছিল না, তাদেরকে আনা হলো, সক্রিয় করা হলো। কোনো একটি ভূমিকায় পুলিশ যখন আইনানুগ ব্যবস্থা নেয়, তখন পুলিশের বিরুদ্ধে আমরা দেখি মবের হামলা এবং তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে দেখি। তাহলে পুলিশ কেন সক্রিয় ভূমিকা নেবে? অন্তত আইনানুগ ভূমিকা। সবশেষ আমরা এই ভাঙ্গার ঘটনায় দেখলাম পুলিশ আক্রান্ত হয়, পুলিশ পালিয়ে গিয়ে মসজিদে আশ্রয় নেয়। তার মানে পুলিশ বাহিনীকে সরকার 13 মাসেও সক্রিয় করতে পারে নাই। এবং কেন সক্রিয় করতে পারে নাই? পুলিশ যখন তার যথাযথ ভূমিকাটা পালন করে, তখন সরকার পুলিশের পক্ষ না নিয়ে হামলাকারী মব বা উন্মত্ত জনতার পক্ষ নেয় এবং তাদেরকেই বিজয়ী করার সুযোগ করে দেয়। ফলে পুলিশ কেন সক্রিয় হবে? তারা পিছিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। অনেক ধন্যবাদ। শরীফ ভাই, আপনি কি শুধু কি ক্ষমতার লড়াই, না মানে আদর্শগত কোনো লড়াইয়ের মানে পরিণতি আমরা দেখছি? ধন্যবাদ। আদর্শগত বিস্তার তো অবশ্যই আছে। আমাদের এখানকার যে পলিটিক্সটা মূলত ভোটের যে ভাগাভাগিটা আছে, তার মধ্যে বিএনপি এবং জামাতের ভোটারদের মনস্তত্ত্বর মধ্যে একটা মিল আছে। জামাত অনেক দিন ধরে নানা কৌশলে নিজেদেরকে সংগঠিত করেছে, এগুলো আমরা সব জানি। এবং আপনার মজার ব্যাপার হলো, আজকে জাতীয় পার্টি নিয়ে যে আলোচনাটা হচ্ছে, যে জাতীয় পার্টি ফ্যাসিস্টদের দোসর, আমি তো বলি যে জাতীয় পার্টি নিজেই তো একটা ফ্যাসিস্ট ছিল, নিজেই তো স্বৈরাচার ছিল। 90 সালে মানুষ তো জাতীয় পার্টিকে নো বলে দিয়েছিল। আমরা তখন মাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ি, যাত্রাবাড়ির এপারে জাতীয় পার্টি ঢুকতে পারে না মিটিং করার জন্য।
পুলিশ তাদেরকে তাড়িয়ে বেড়ায়। জাতীয় পার্টির সেই সময় মহাসচিব ছিলেন খালেদুর রহমান টিটো, পুলিশ একবার দেখলাম তাকে পিটিয়ে হাড্ডি টাড্ডি ভেঙে দিয়েছে। তো 96-এর যে তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনে সেই জাতীয় পার্টিকে মঞ্চে তুলে নিয়ে আসলো আওয়ামী লীগ এবং জামাত মিলে। তো জাতীয় পার্টির যে নতুন যে পুনর্জন্ম, সেই পুনর্জন্মের সাথে তো এরা দুইজনই যুক্ত। এখন জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করতে চান, হ্যাঁ, এটা 1 বছর পরে কেন? এর আগে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন। তো একের পর এক দল যদি আপনি নিষিদ্ধ করতেই থাকেন, তাহলে একটা দেশ তো শুধুমাত্র বাংলাদেশের ভেতরে 55,000 বর্গমাইল নিয়ে চলে না, এর একটা ইন্টারন্যাশনাল কানেকশন আছে, নানাগুলো জায়গাগুলো আছে। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এবং এই জায়গাটায় আপনি সবাইকে মাঠ থেকে বের করে দিয়ে আমরা এবং মামারা যদি পাওয়ারে যায় তাহলে আমরা থাকবো অপোজিশনে, অথবা আমরা যদি পাওয়ারে যাই তাহলে মামারা থাকবে সেই জায়গায়। আমার ধারণা হচ্ছে দৃষ্টিভঙ্গিটা এই। জাতীয় পার্টি যে অপরাধগুলো করেছে আমি কোনোভাবেই অস্বীকার করি না। জাতীয় পার্টির জিএম কাদের, তিনি মন্ত্রী ছিলেন শেখ হাসিনার। আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রী ছিলেন না? তিনি তো ঢাকায় প্রকাশ্যে তিনি জাতীয় পার্টির আলাদা একটা গ্রুপ করে তিনি আরেকটা জাতীয় পার্টি করলেন। তো এর বাইরে যারা আছেন, কাজী ফিরোজ রশিদ, তিনি শেখ হাসিনার বেনিফিশিয়ারি না? ওই যে আবু হোসেন বাবলা বেনিফিশিয়ারি না? মুজিবুল হক চুন্নু মন্ত্রী ছিলেন না? বশিউর রহমান রাঙ্গা মন্ত্রী ছিলেন না? তো তাদেরকে আপনি একদিকে ঢাকা শহরের মধ্যে কাউন্সিল করতে দিচ্ছেন, আর অন্যদিকে জিএম কাদেরের জাতীয় পার্টিকে আপনি নিশ্চিহ্ন করবেন, তার অফিসে আগুন দিচ্ছেন। তো এই যে রাজনীতি নিয়ে আমি মাঝে মাঝে ঠাট্টা করে বলি, এই রাজনীতি নিয়ে যে পলিটিক্স, এর পেছনে আবার একটা পলিটিক্স আছে। পলিটিক্সের উদ্দেশ্যটা হচ্ছে যে জাতীয় পার্টির ভেতর থেকে তাদেরকে বেস করে যাতে এখানে আবার কেউ দাঁড়াতে না পারে। এমনকি জাতীয় পার্টির নিজস্ব আঞ্চলিক যে ভোট ব্যাংকটা আছে, এই ভোট ব্যাংকটা আঘাত করে দাও। আঘাত করে যদি এত বড় গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার পর ধরেন যে জাতীয় পার্টি এই জায়গায় কোনো একটা পজিশন নিয়ে ঢুকে পড়লো, এবং এখানে যারা স্টেক হোল্ডার যারা ছিলেন গত আন্দোলনের, তাদের কারো পজিশন পার্লামেন্টে 3য় জায়গায় চলে গেল, ভোটের রেশিওটা কমে গেল, তো তাদের অস্তিত্বের জন্য সেটি কিন্তু আবার একটা সংকট তৈরি হবে। তো অনেকগুলো ইকুয়েশন সামনে রেখে, আর একটা বিষয় হলো, এটা আমি সবসময় মনে করি যে বাংলাদেশে একসময় প্রকৃতির কারণে বসন্তকালে গাছে ফুল ফুটতো। আমি এখন মনে করি যে বাংলাদেশে গাছে ফুল ফোটার পেছনে ইউরোপীয় ইউনিয়নের ইচ্ছা অনিচ্ছার একটা সম্পর্ক আছে। বাংলাদেশে নদীতে জোয়ার আসার পেছনে ভারতের ইচ্ছা অনিচ্ছার একটা সম্পর্ক আছে। আমাদের এখানকার যে পলিটিক্স, শুধুমাত্র আমাদের এইখানকার মানুষ এই পলিটিক্সটা নির্মাণ করে না। এটি আপনি বুঝতে পেরে আপনি আলোচনাগুলো দেখবেন, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তাদের কোনো এজেন্ডা আপনি দেখবেন না। বাজারে এখন যান, যে মানুষগুলো একেবারে কষ্ট করে খায়, আপনি ট্রাক সেলের পেছনে দেখবেন মানুষের লাইনটা বড় হচ্ছে। আমি মাঝে মাঝে দেখি, এবং দেখলে মনটা খারাপ হয়ে যায়। কেউকে দেখি চেহারাটা যাতে কেউ চিনতে না পারে, মাছটা এমনভাবে মানে পরে বোঝা যায় যে পেটে ক্ষুধা আছে, কিন্তু একই সাথে সম্মানটাও রক্ষা করতে চায়। সেই মানুষগুলো নিয়ে আপনার কোনো ভাবনা আছে? আপনি এদের নিয়ে কখনো কোনো আলোচনা শোনেন? সরকারের কাছ থেকে কোনো আলোচনা শোনেন? আজকে 15 বছর আমরা বারবার শুনেছি পথে পথে চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বাড়ে। ঢাকা শহরে 100 টাকার নিচে আপনি কোনো সবজি পাবেন, এই সবজি বগুড়ার কৃষককে 100 টাকায় বিক্রি করে। তাহলে যে পথে পথে যে চাঁদার যে সিস্টেমটা, সরকার তো কেবলমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য না, সরকারকে কতগুলো ইনিশিয়েটিভ নিতে হবে। আমি তো দেখতে পাচ্ছি ঢাকা শহরের বাইরে আমি সরকারের কোনো অস্তিত্ব দেখি না। বিভিন্ন জায়গায় লোকাল রাজনৈতিক দলগুলো তারা মিলেমিশে রাষ্ট্রটা পরিচালনা করছে। রাজবাড়ির ঘটনাটা আপনার মনে আছে? 7,500 মানুষকে আপনি আসামি করেছেন, 7,500 মানুষকে। এই পর্যন্ত আপনি 23 জনকে ধরেছেন। এর আগে মাজারে যে হামলাগুলো হয়েছে, 70টা মাজারে হামলার পরে আপনি 28 জনকে ধরেছেন। তো অর্থাৎ সরকারও আমাদের সঙ্গে কিন্তু এক ধরনের ঠাট্টা মশকরা করছে। তো আমরা এই যে সমালোচনাগুলো, আমরা কি সরকারের ফেল করুক সেটি চাই? মোটেও না। আমরা বিশ্বাস করি এই যে সুযোগটা আমরা পেয়েছি, আমাদের এখানে একটা সুশাসন প্রতিষ্ঠার, মানুষের ভাগ্য পরিবর্তনের, আমাদের রাজনীতিতে এই যে দানবীয় যে চরিত্রগুলো ছিল ক্ষমতায় নেই, বিএনপির বিরুদ্ধে অজস্র অভিযোগ আছে, এটা তো অস্বীকার করব না, অস্বীকার করাও যাবে না। তাদের কেন্দ্রীয় নেতৃত্ব নানাভাবে সতর্ক করছে বিএনপিকে, কিন্তু বিএনপির কর্মীরা কি সেটি শুনছে? বিএনপির কর্মীরা কেন? চট্টগ্রামে দেখলাম একজন সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট আর একজন চেয়ারপারসনের উপদেষ্টা, গোলাম আকবর খন্দকার
আরেকজন কি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তারা নিজেরা মারামারি করেছে, কর্মীদেরটা বাদ দিলাম। তো এই কর্মীরা কেন বুঝতে পারবে না যে তাদের আচরণের কারণে তাদের যে এত বছরের ত্যাগ, সেই ত্যাগ প্রশ্নের মুখে পড়ছে? এটি সত্য, বিএনপি এই কাজগুলো করছে কেউ কেউ, কিন্তু তার মানে এই না সরকার হাত গুটিয়ে বসে থাকবে। আমরা দেখছি সরকার হাত গুটিয়ে বসে আছে। অনেক ধন্যবাদ। নাজমুল, আপনি জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে বিপ্লব হয়েছে বা অভ্যুত্থান হয়েছে, আবার ব্যর্থ হয়েছে। বাংলাদেশের অভ্যুত্থান, আমরা তো বিপ্লব বলি না, সেটা কি ব্যর্থতার দিকেই যাচ্ছে? বলা মুশকিল। প্রথম কয়েক মাস, তারপরও অনেকেই এটাকে বিপ্লব দাবি করে বিপ্লব উত্তর কী করণীয় ছিল সেগুলো না করার কারণে এই অভ্যুত্থানের যত স্টেক হোল্ডার আছে, অংশীজন আছে, তাদেরকে এবং সরকারকে অনেক গালিগালাজ করেছে। এবং এখনও অনেকের মুখে শোনা যায় যে বিপ্লব ব্যাহত হয়ে গেছে, এবং বিপ্লব নাম দিয়ে তারপরে কি করার দরকার ছিল সেগুলো করার চাপ এখন অনেকের মুখে শোনা যায়। এটি কেবলই অভ্যুত্থান। আমরা 69 অভ্যুত্থান দেখেছি, 90 অভ্যুত্থান দেখেছি, এবার অভ্যুত্থান দেখেছি। অভ্যুত্থানের মাত্রাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু যেই লক্ষ্যে যেভাবে একটি সরকারের পতন ঘটানো হয় এবং তার পরবর্তীতে রাজনৈতিক প্রক্রিয়া যেভাবে হয়, সেই জায়গায় ব্যতিক্রম ছিল যে অভ্যুত্থানের ধরন, অভ্যুত্থানে আপনার প্রাণহানি, অভ্যুত্থানে সরকারের ভূমিকার মাত্রাটা অনেক বেশি ছিল। 90-এরটা শরীফ ভাইরা, আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের চোখের সামনে দেখেছি। 69 আমরা ছোট ছিলাম, দেখি নাই, শুনেছি। কিন্তু এই 24-এর অভ্যুত্থানের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকারের ভূমিকা, বিভিন্ন মহলের ভূমিকা, আন্দোলনকারীদের ভূমিকা, যানপ্রাণের ক্ষয়ক্ষতি এবং সম্পদের ক্ষয়ক্ষতি সব মিলিয়ে। কিন্তু বিষয়টা ছিল অভ্যুত্থান, একটি সরকার পতন ঘটেছে। এরপর যেভাবে সব কিছু হওয়ার কথা ছিল, অভ্যুত্থান পরবর্তী ইতিহাস দেখলে সেরকমটা হয় না, কিছুটা ব্যতিক্রম হয়েছে। কিন্তু এটা ব্যর্থ হবে কি হবে না, এটা পুরোপুরি নির্ভর করছে অভ্যুত্থানের শক্তিদের এখনকার ভূমিকা। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে অভ্যুত্থান কেন ব্যর্থ হয়? অভ্যুত্থান ব্যর্থ হয় যেই লক্ষ্যে অভ্যুত্থান করা হয় সেই লক্ষ্য পূরণ না করতে পারলে। অভ্যুত্থান পরবর্তী যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, যেসব রাজনৈতিক শক্তি থাকবে, তাদের ভূমিকার উপরে নির্ভর করে অভ্যুত্থানের সাফল্য বা ব্যর্থতা। দেখেন 90-এর অভ্যুত্থানের সাফল্য কি? 90-এর অভ্যুত্থানের পরে একটা চমৎকার না, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে ফিরে এসেছি, আপনার সংসদীয় গণতন্ত্রে ফিরে এসেছি, এবং গণতান্ত্রিক চর্চার সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছে গেছি 91-এর সংসদের মাধ্যমে এবং তার মাধ্যমে গঠিত সরকারের মাধ্যমে। এবং আপনি 90 থেকে এই 25 পর্যন্ত 91 থেকে 96 সরকার এবং 96 থেকে 2001 সালের সরকারের সাথে আর কোনো সরকারের তুলনা দিতে পারবে না। ওগুলোরও অনেক দোষ ত্রুটি ভুল ছিল, কিন্তু অন্য যে কোনো সরকারের চেয়ে ভালো ছিল। ওই দুইটা নির্বাচনও বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে ভালো ছিল। ওইটা ছিল 90-এর অভ্যুত্থানের সুফল। তাহলে এইবার আমরা সুফল পাবো কি না? এখন পর্যন্ত নির্বাচন নিয়ে এত অনিশ্চয়তা, নির্বাচন কিভাবে হবে, কখন হবে, কারা আসবে না, কাদের আসতে দেওয়া হবে না, এইগুলো এখনও আমরা মেটাতে পারি নাই। সেই জায়গায় একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত গিয়ে আমরা গত 16 বছর যে গণতন্ত্রহীনতার মধ্য দিয়ে কাটিয়েছি, সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে না পারলে এই অভ্যুত্থানকে নিশ্চয়ই আমরা ব্যর্থ বলবো। অনেক ধন্যবাদ। এটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য কি কি প্রয়োজন? এক, আর বাংলাদেশের যে পটভূমি, এখন যে অবস্থায় আছি আমরা, এই অবস্থায় আমরা কি ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাচ্ছি? ধন্যবাদ। প্রথমত, একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য সরকারের আন্তরিকতাটা দরকার। আপনি যে ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে যাকে দায়িত্বটা দিয়েছেন, টোটাল বিষয়টা কোঅর্ডিনেট করছে সরকার। আমাদের দেশের গত 1.5 দশকে সবথেকে বেশি আলোচনার বিষয়টা ছিল যে আমাদের ইলেকশনটা কন্ডাক্ট কে করবে, ইলেকশন কমিশন কন্ডাক্ট করুক, এটি আমরা চেয়েছি। কিন্তু সেটি চলে গিয়েছিল গণভবনের হাতে। গণভবন থেকে ঠিক করে দেওয়া হতো কে কোথায় এমপি হবে, তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে। নায়ককে ডেকে এনে কোথাও এমপি, গায়িকাকে ডেকে এনে কোথাও এমপি, খেলোয়াড়কে ডেকে এনে এমপি। তো এই জায়গাটার পরিবর্তন হয়ে ইলেকশনের ব্যবস্থাপনাটা আবার আগার গায়ে ফিরে যাক, এটা আমাদের কিন্তু গণ অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল। হয়তো আমরা সেটি বলিনি আমাদের যে ডকুমেন্টসে, কিন্তু আমাদের ফোকাসটা ছিল সেটা। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার মধ্যে শঙ্কা আছে।
শঙ্কা আছে এই কারণে, আপনি যেটা জিজ্ঞেস করলেন যে অভ্যুত্থান কি ব্যর্থ হচ্ছে, আমি অনেকগুলো জায়গায় দেখছি ব্যর্থ হচ্ছে। আপনি এখন যে এজেন্ডাগুলো নিয়ে কথা বলছেন কেবল উপরিকাঠামোর। আপনার মনে নেই যে কারফিউর সময় প্রেস ক্লাবের সামনে রিক্সাওয়ালারা কারফিউ ভেঙেছিল, একজন রিক্সাওয়ালা রিক্সার উপরে দাঁড়িয়ে স্যালুট দেওয়া, সেটি ভাইরাল হয়েছিল সেই সময়। সেই রিক্সাওয়ালা, সেই শ্রমজীবী মানুষের কোনো স্টেক কি এই সরকারের মধ্যে আছে? এই যে গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো গিয়ে বৈঠক করছেন, আলোচনা করছেন, এরা সবাই কি বাংলাদেশের সমস্ত মানুষের রিপ্রেজেন্ট করে? না। বাংলাদেশের একটা বিরাট সংখ্যক 30-40% মানুষ আছে যারা কোনো পলিটিক্যাল পার্টি করে না, তারা ভোটের সময় ভোট দেয়, নিজের কাজগুলো করে। সেই মানুষের অংশগ্রহণ এখানে নেই। সরকারের মধ্যে অ্যাডহক ভিত্তিতে কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতা আছে। আমাদের গত 1.5 দশকের একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল আমাদের গণমাধ্যম সংখ্যায় বেড়েছিল, গণমাধ্যমের সংখ্যায়গত দিক থেকে বেড়েছিল, কিন্তু কোয়ালিটির জায়গাটা বাড়েনি। আচ্ছা, আজকে সত্যি কথা বলেন তো, আপনারা দুইজনেই গণমাধ্যমের মানুষ, এখনো আমরা যতটুকু জানি গণমাধ্যম যে মবের চাপের ভয়ে আছে, সেখান থেকে কি আমরা বের করার চেষ্টা করেছি? সেখান থেকে সরকারের কোনো উদ্যোগ আছে? এটার জবাব নাজমুল দিবেন, বলেন। আমরা 5 জন 7 জন 10 জন, আপনার যদি 15 জনের একটা গ্রুপ থাকে, তাহলে আপনি সেই এলাকার মহারাজা। অমুক ফ্যাসিবাদের দোসর, চলে যান তার বাড়ির সামনে, তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং পরিবার পরিজনের সাথে তার বসবাস এই করাটাকে। প্রশ্নটা তো জাগতেই পারে আপনার এই আপনার এই বক্তব্যের মধ্যে দিয়ে, যে কেউ হতে আপনার জিজ্ঞেস, রাষ্ট্র তাইলে অসহায়? আমরা তো সেটি দেখছি, রাষ্ট্র অসহায় শুধু না, রাষ্ট্রের ভেতরে একাধিক রাষ্ট্র গড়ে উঠেছে। আমরা প্রথম থেকেই বলে আসছি, কয়েকজনে বলছি যে আপনার যেহেতু একটি অনির্বাচিত সরকার, আপনাকে নির্ভর করতে হবে সচিবালয়ের উপরে, আমলাদের উপরে। আমলারা সেই সুবিধাটা নিচ্ছে। গতকালকে প্রথম আলোর রিপোর্ট যে যেভাবে পদ নাই কিন্তু হাজার হাজার মানুষকে আপনি প্রমোশন দিচ্ছেন, তারা আসবে যাবে ঘুরবে এবং একটু বর্ধিত বেতন নেবে। একই রাষ্ট্রের মধ্যে আপনি একাধিক, আপনি বিচারপতিদেরকে সরাবেন, আইন মন্ত্রণালয় উদ্যোগ নিলেই পারে, প্রধান বিচারপতি ডেকে করতে পারতো। আপনাকে কেন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে কোর্টের সামনে মিছিল করতে হলো? অর্থাৎ আপনি প্রথম থেকেই সচিবালয়ের বাইরে আপনি অনেকগুলো কাউন্টার আমলাতন্ত্র, কাউন্টার রাষ্ট্র আপনি তৈরি করেছেন, সরকার তৈরি করেছেন। সচিবালয় থেকে সিদ্ধান্ত এসেছে, রাজু ভাস্কর্য থেকে সিদ্ধান্ত এসেছে, সচিবালয় থেকে সিদ্ধান্ত এসেছে, আবার শহীদ মিনার থেকে সিদ্ধান্ত এসেছে। এই যে প্র্যাকটিসগুলো আপনি গত 10 মাসে, 11 মাসে, 12 মাসে করেছেন, তার অনিবার্য পরিণতি আপনাকে এখন ভোগ করতে হচ্ছে। আপনি দেখলেন ভাঙ্গার ঘটনায় ডিসি সাহেব বলছেন যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, ডিআইজি সাহেব বলছেন যে এখানে ফ্যাসিস্টরা ঢুকেছে, তাদেরকে খুঁজে বের করতে। অর্থাৎ সরকারের যে কর্মকর্তা কর্মচারী আমলারা, তারা একটা পয়েন্টে কিন্তু একমত হতে পারছেন না। নির্বাচনের যত কাছে আসবে এই প্রবণতাগুলো বাড়বে এবং সরকারের দুর্বলতাটা কিন্তু ক্রমশই প্রকাশিত হবে। কোথাও একটা নির্বাচন ইস্যুতে একই রাজনৈতিক দলের 2টা গ্রুপ মারামারিও যদি করে, তার দায় দায়িত্ব কিন্তু সরকারের উপরে পড়বে। সুতরাং নির্বাচন নিয়ে একদিকে হবে কি হবে না, সরকারের যে আগ্রহ, তার যে প্রস্তুতি, এটি নিয়ে আপনি যতই বলেন না কেন আমার এখনো সংশয় আছে। সংশয় আছে না শরীফ ভাই, এটা আমাদের মিডিয়া কি কিন্তু মানে আদালতের মানে আসামির কাট করায় দাঁড় করিয়েছে। মিডিয়ার সমস্যা হলো কি, মানে মিডিয়ার সংকট হচ্ছে সব পক্ষেরই প্রতিপক্ষ। এখন যখন যারা অন্যায় শিকার হয়, যারা যখন দুর্বল থাকে, তারাই গণমাধ্যমকে তাদের পক্ষের বা সহায়ক শক্তি অথবা আশ্রয়স্থল মনে করে। আর যখন যাদের বিপক্ষে যায় গণমাধ্যমের ভূমিকা, সঠিক ভূমিকার কথা বলছি, তখন তাদের প্রতিপক্ষ হয়ে যায়। কখনো কখনো গণমাধ্যম সবার প্রতিপক্ষ হয়ে যায়, রাষ্ট্রসহ। তো এই মুহূর্তে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করছে, এই প্রশ্নের উত্তর অনেক বড় হতে পারে। সংক্ষেপে যদি দেই, আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের ভয় থাকতো কিছু কিছু সংস্থার ফোন কল অথবা সরকারের প্রভাবশালী কেউ, সেটা মন্ত্রী, এমপি, যে কেউ হতে পারেন, নেতা হতে পারেন। এখনকার গণমাধ্যমের একমাত্র ভয় হচ্ছে মব। এখন সরকার ভয় দেখাচ্ছে না, সরকার কিছু বলছে না, সরকারের ভেতর থেকে কেউ কেউ এমন কিছু বক্তব্য দেন যার দ্বারা আবার মব উৎসাহিত হয়। এছাড়া আপনার কথায় বা কাজে অপছন্দ করবে এরকম যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়াকে আপনাকে একটা ট্যাগ দিয়ে ওর মতো আরও 100 জনকে উস্কে দিয়ে আপনার বিরুদ্ধে মব রিলে দিতে পারে। ফলে গণমাধ্যমের বড় সংকট হচ্ছে এখন মব।
এবং এই মবের ক্ষেত্রে সরকার যে খুব বেশি কঠোর হয় নাই, না হওয়ার কুফল যারা ভোগ করেছে মবের শিকার, তার মধ্যে মবের শিকার সরাসরি শারীরিকভাবে যে হচ্ছে কেবল তা না, আমি বলছি যে আপনি এক ধরনের আতঙ্কের মধ্যে আছেন, চাপের মধ্যে আছেন, আপনি কি করবেন, কি বলবেন, কি লিখবেন সেটা নিয়ে ভাবতে হয়, সেন্সরশিপটা বেড়ে গেছে। দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়াতে আপনি সামাজিকভাবে অপদস্থ হন, আর সুযোগ পেলে তো আপনাকে সামাজিক মাধ্যমের বাইরে আমাদের সমাজ জীবনেও নানানভাবে আপনাকে অপদস্থ করতে পারে। আর কেউ যখন কারো বিরুদ্ধে মব করবে, ক্ষোভ ছড়াবে, ট্যাগ দেবে, তার ফলাফল হিসেবে আবার দেখি আইনশৃঙ্খলা বাহিনী আইনি ব্যবস্থা নিয়ে জেল পর্যন্ত পাঠিয়ে দেয়। ফলে সামগ্রিকভাবে গণমাধ্যমের সংকটটা আছে। আবার গণমাধ্যম 5ই আগস্টের পরে গণমাধ্যমের ভেতরকার যে পরিবর্তনগুলো হয়েছে সেটাও খুব সুখকর নয়। মানে কোন গণমাধ্যমের কর্তৃত্ব, দায়িত্ব, নেতৃত্ব, প্রভাব কার হাতে গেছে, আগে কার হাতে ছিল, যারা পেয়েছেন দায়িত্ব তারা কতটা পেশাদারি, তারা কি কেবলই গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের স্বার্থে কাজ করেন, নাকি ব্যক্তি, গোষ্ঠী বা দল বা রাজনীতির স্বার্থে কাজ করেন, সেই বিবেচনা করলে পরে আরেক ধরনের সংকট তৈরি হয়েছে গণমাধ্যমগুলোর ভিতরে। সেগুলো মানে উন্মোচন করতে গেলে অনেক ঝুঁকি আছে। মোটা দাগে যদি বলি যে বহুবিধ সংকটের মধ্যে গণমাধ্যম এখন আছে। আর সরকারের ভূমিকার ব্যাপারে বলছি, যেটা শরীফ ভাই বলছিলেন যে সরকারের অস্তিত্ব খুব বেশি ক্ষেত্রে টের পাওয়া যায় না। আর সরকারের ভিতরে বহু সরকার আছে, কখন কোনটা কার নির্দেশে হয়। আমি ঘটনা উল্লেখ না করে বলি যে বেশ কিছু আলোচিত ঘটনা সরকার সিদ্ধান্ত নিয়ে বা সরকার প্রধান নির্দেশ দিয়ে করতে পারেন বলে আমার মনে হয় না। তাহলে কোন পক্ষ এই ঘটনা ঘটালো, উমুকের বিরুদ্ধে মামলা দিল, উমুককে গ্রেপ্তার করলো, উমুককে জেলে পাঠালো, উমুককে জামিন দিল না, এই কাজগুলোর পেছনে কারা থাকে? আমার ধারণা কিছু মানুষ ডরে ভয়ে আর কিছু মানুষ নিরাপদে থাকার জন্য এরকম কাজগুলো করে ফেলে। শরীফ ভাই, আপনি নিশ্চয়ই মনে আছে যে সার্বিক যে পরিস্থিতি যাচ্ছে সে তাতে দেখে আমরা মনে হচ্ছে বাংলাদেশ একটা বিপজ্জনক বাঁকে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের সাথে আমি শতভাগ একমত। তার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে ওই একটু আগে আমরা আলাপ করলাম যে বাংলাদেশের গণমাধ্যম, আপনারা দুইজনই সাংবাদিক। এই দেশে প্রায় 350 সাংবাদিক হত্যা মামলার আসামি। তার অর্থ হচ্ছে হয় হত্যাকারী অথবা অভিযুক্ত বা সন্দেহভাজন। আপনারা যদি দেশের বাইরে যান, আপনাদেরকে কেউ কেউ যদি জিজ্ঞেস করে গণমাধ্যম কর্মীরা যে তোমার দেশে 300 সাংবাদিক যে দেশের খুনের মামলার আসামি, সেই দেশের সাংবাদিকদের সাথে বসবো না। একটা পেশাকে আপনি আপনার কতগুলো মানে হিডেন পলিটিক্সের ভিকটিম করে কোথায় নিয়ে গেলেন আপনি ভাবেন তো। একটা দেশের জন্য এটি তো খুব আত্মমর্যাদার বিষয় না। সেই দেশে 300, 350, 400 সাংবাদিক খুনের আসামি, খুনের মামলার আসামি। এটা কি আমাদের কাঙ্ক্ষিত ছিল? আমাদের প্রত্যাশিত ছিল? যে পরিবর্তনটা হলো সেই পরিবর্তনে গণমাধ্যম কি ভূমিকা রাখেনি? রেখেছে, যতটুকু সম্ভব লড়াই করে রেখেছে। সবাই কি শুধুমাত্র একেবারে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের দালাল হয়ে গিয়েছিল? না। তো এই জায়গাটায় যে ধরনের একটা সরকার এসেছে, আমরা তো তার কাছে প্রত্যাশা হচ্ছে নিউট্রাল একটা জায়গা থেকে। আপনি যে জায়গাগুলোতে আপনার আবর্জনা জমেছে, আবর্জনা জমেনি তা না, সমস্ত আবর্জনা কেবল 15 বছরে জমেছে তাও না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এইখানে প্রতিদিন ঢাকা শহরের ময়লা পরিষ্কার করতে হয়। কোরবানির সময় 3 দিন অস্বাভাবিক আবর্জনা জমে। আমাদের 15 বছরটাকে আপনি ওই কোরবানির সময় 3 দিনের সাথে তুলনা করেন। এখানে আবর্জনা জমেছিল, সেটা পরিষ্কার করার যে উদ্যোগটা সরকারের নেওয়া উচিত ছিল নীতিনিষ্ঠ জায়গা থেকে, সেটা আমি দেখিনি, এখন পর্যন্ত দেখছি না। এখন পর্যন্ত আমি দেখছি প্রতিহিংসা, প্রতিশোধ। সরকারের একটা বড় অংশ মনে করে আওয়ামী লীগের কর্মীদের অপরাধী এবং নিরপরাধ। আমি আওয়ামী লীগ কর্মীদেরকে আবার 2 ভাগে ভাগ করছি। আওয়ামী লীগ কর্মীদের মধ্যে অপরাধী যারা নানা রকমের অপরাধের সাথে যুক্ত ছিল, একই সাথে নিরপরাধ কর্মী যারা, সবাই অপরাধী থাকেন একটা দলের মধ্যে, তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকানোটাই সরকার মনে করছে এটাই হচ্ছে তার একমাত্র কাজ, ক্রেডিট। এটা দিয়ে আপনি একটা সমাজের মধ্যে অনবরত একটা টেনশন ক্রিয়েট করে রাখতে পারবেন না। আপনাদের সহকর্মী ছিলেন মানিক সাহা,
নিশ্চয়ই আপনাদের মনে আছে। মানিক শাহ আততায়ীর হামলায় খুন হয়েছিলেন। তো ওই সময় খুলনার সাংবাদিকরা, তার আগে বেশ কয়েকজন সাংবাদিক আততায়ীর হাতে মারা যান। খুলনার সাংবাদিকরা প্রেস ক্লাবের সামনে মানিকদা মারা যাওয়ার পর একটা ব্যানার টানিয়েছিলেন। ব্যানারের দুটো লাইন ছিল, বিচার পাই না তাই বিচার চাই না। আপনার এই সোসাইটিতে এখন প্রচুর মানুষ আছে যারা বিচার আসলে পাচ্ছে না। সরকার এই জায়গাটায় যে ধরনের নিশ্চয়তা দেওয়ার কথা ছিল সেটা দিতে পারে নাই। এটা হচ্ছে ইন্টারনাল সুশাসন, সরকার চাইলেও সেটি প্রতিষ্ঠা করতে পারল না। আর বাংলাদেশকে ঘিরে যে খেলোয়াড়দের যে খেলা, সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি। এবং আমাদের বাংলাদেশের জন্য কত বড় ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। এবং শুধুমাত্র রোহিঙ্গার সাথে রোহিঙ্গা আসেনি, বন্যার পানি যখন ঢোকে তখন পুঁটি মাছও আসে, শিং মাছও আসে, বোয়াল মাছও আসে। আমাদের এই জায়গায় সেটি হচ্ছে একটা বিস্তীর্ণ এলাকায় এবং খুবই সেন্সিটিভ একটা এলাকায়। আপনার আইন শৃঙ্খলা বলে কিছু নেই, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অপরাধীরা নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ আপনি গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরত যাওয়ার কাজটা করতে পারলেন না। আপনি এই গণঅভ্যুত্থানের যে রাজনৈতিক পক্ষ যারা ছিল তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেল, অবিশ্বাস তৈরি হয়ে গেল। এর ভেতর থেকে ভবিষ্যতে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ প্রতিনিয়ত আসছে। একটু আগে দেখলাম যে জামাত জানতে চেয়েছে যে এই যে ঐক্যমত্যের কমিশন যে দীর্ঘ বৈঠক করলো, এটা আসলে লোক দেখানো ছিল কিনা। যদিও তাদের অনেকগুলো দাবি কিন্তু এই ঐক্যমত্য কমিশনের এই যে ঘোষণায় যেটা এসেছে তার মধ্যে আছে। আজকে হঠাৎ করে এটি যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি তাকে প্রশ্নের মুখে ঠেলে দিলেন। তাহলে একের পর এক রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পরে যে এই ধরনের যে ফোরামগুলো, সেই ফোরামগুলো প্রশ্নের মুখে। সমাজের মধ্যে একটা অস্থিরশীলতা, অর্থনীতির বিপর্যয়, আন্তর্জাতিক নানা মহলের ষড়যন্ত্র, সব কিছু মিলিয়ে আপনি কিভাবে বলবেন যে আমি একটা সুদিনের দিকে যাচ্ছি, কিন্তু মানুষ যেহেতু বিচার পায় না সেই কারণে আপনার কাছে সে বিচার চাইছে না। অনেক ধন্যবাদ আপনাকে। নাজমুল, ভোট নয়, কৌশলগতভাবে ক্ষমতা দখলের একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন না এটা যে এই খেলাটাই সামনে যাবে? মানে এটা রাজনীতিতে তো কৌশল থাকবেই, অপকৌশলও ভোট থাকে। নয়, ভোট ছাড়াই। হ্যাঁ, এখন ভোট ছাড়া আপনি ক্ষমতা বাড়ানোর একটা প্রক্রিয়া তো আমরা দেখছি অভ্যুত্থানের পর থেকে। কিছু কিছু দল নির্বাচনের ক্ষেত্রে নানান শর্ত দেয়, এমন সব শর্ত যে শর্ত মেনে নির্বাচন করা সম্ভব না, মানে সবাই মিলে একমত হওয়া সম্ভব না। সেই শর্ত দিয়ে যখন তারা সময় বাড়াচ্ছে, তাতে করে তাদের শক্তি, সামর্থ্য, জনপ্রিয়তা বাড়ছে এবং তাদের মূল প্রতিপক্ষ, আমি নাম ধরেই বলি, জামাত প্রতিনিয়ত তার শক্তি, সামর্থ্য, প্রভাব বাড়াচ্ছে। তার মূল প্রতিপক্ষ বিএনপির শক্তি, সামর্থ্য, জনপ্রিয়তা প্রতিনিয়ত কমাচ্ছে। বিএনপি নিজের অপকর্মের কারণে কমছে, জামাতের রাজনীতির কারণেও কমছে। ফলে এই সময়টা বাড়ানোর মাধ্যমে যদি একটা ছোট দল বড় দল হয়ে যেতে পারে, তো এটা তো মানে তার কৌশল, এটা তার সাফল্য। এখন সেখানে নীতি নৈতিকতা, আগের পরের ভূমিকা, ইতিহাসের ভূমিকা, সেগুলোর চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে যে এই মুহূর্তে রাজনীতিতে কৌশলে কে কাকে টাক্কা দিতে পারছে, কাকে ছাড়িয়ে যেতে পারছে। এই অভ্যুত্থানের পর থেকে বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ, আপনার চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি, এবং সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান অনেক বেশি গ্রহণযোগ্য। কারণ বিএনপি ক্ষমতায় যাবে বা যেতে পারে, সেই বাস্তবতা, সেই অবস্থা চিন্তা করেই বিএনপি কতটুকু মানার, কতটুকু না মানা সেটা বলেছে। এবং বিএনপি যেগুলো মানবে না, এটা নির্বাচনের আগেই বা এই প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়ার মধ্যে এটা স্পষ্ট করেছে। কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি যে বিএনপির অবস্থানেরও পরিবর্তন হয়েছে। বিএনপি অনেকগুলো জায়গায় অবস্থান পরিবর্তন করেছে জামাত, এনসিপি বা আরও কিছু দলের চাপে। কিন্তু এই দলগুলোকে তাদের অবস্থানে কোনো পরিবর্তন ঘটিয়েছে, বরং আর শক্ত করেছে। ফলে এখানে কৌশলের মাধ্যমে শক্তি বাড়াচ্ছে। কিন্তু আপনি যদি বলেন যে নির্বাচন ছাড়া ক্ষমতায়, একটা আলোচনা তো অনেক দিন ধরে আমরা করছি যে যারা এখন ক্ষমতাসীন, মানে ডক্টর ইউনূসের নির্দলীয় সরকার বা অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের অংশীদার হিসেবে যাদের ক্ষমতায়ন হয়েছে, সেক্ষেত্রে তারা একরকম ক্ষমতায় আছে। এই সরকারের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ এনসিপি, জামাত, তাই তো বলা হয়। বিএনপির সাথে এতটা ঘনিষ্ঠতা আমরা দেখি না, অনেক ক্ষেত্রে বিরোধ বা দূরত্ব তৈরি হয়। তো ফলে পরোক্ষভাবে তারা ক্ষমতায় আছে,
সেই ক্ষমতা তারা বাড়াচ্ছে, রাজনীতিতে প্রতিপক্ষকে দুর্বল করছে এবং তারা এগিয়ে যাচ্ছে। এইটা তো নির্বাচন ছাড়া নিজেদেরকে ক্ষমতায়ন করা একটা বড় কৌশল, এবং এটা যদি আরও চলতে থাকে নিশ্চয়ই তারা আরও বেশি সুফল পাবে। শুরুতে যে বিষয়টা তুলেছিলেন মতি ভাই, যে অভ্যুত্থান পরবর্তী রাজনীতি চিত্র, আমি শুধু যোগ করব একটুখানি শরীফ ভাইয়ের সাথে। অভ্যুত্থান পরবর্তী রাজনীতি আমরা গত 13 মাসে যা দেখলাম তা কেবলই আক্রোশ, কেবলই প্রতিহিংসা, কেবলই ক্ষোভ, কেবলই ক্রোধ, কেবলই ঘৃণা, এগুলোতে ভরপুর। সেটি মানে কথার রাজনীতিতে, কাজের রাজনীতিতে, সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে, মাঠে ময়দানে, ঘরে বাইরে, সব ক্ষেত্রে রাজনীতিতে এই বিষয়গুলো কম বেশি আমাদের ছিল বিভিন্ন সময়, কিন্তু এই সময়ে রাজনীতিতে এই উপাদানগুলো যেই হারে বেড়েছে এটা মনে হয় সমসাময়িক কালের রাজনীতিতে আমরা দেখি নাই। এবং এত দীর্ঘ সময় ধরে চলা এবং এই ধরনের রাজনীতির ক্ষেত্রে, এই ধরনের আচরণের ক্ষেত্রে এটাকে থামানো, দমন করা, বিপরীতে সহনশীল রাজনীতি, সহনশীল বক্তব্য, বাক স্বাধীনতা, পরমত সহিষ্ণুতা, এই জিনিসগুলোকে প্রমোট করার কোনো উদ্যোগ আমরা দেখি না। আপনি যদি এই ধরনের আচরণের বিরুদ্ধে কিছু বলেন, আপনি নিজেও এগুলো শিকার হবেন। পরিস্থিতিটা এমন পর্যায়ে গেছে, তাহলে এটা বন্ধ করার বা দমন করার উপায় কি? রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার, ঐকমত্য কমিশন এরকম কিছু সিদ্ধান্তে বা আপনার আসতে পারে কি না, যে এই ধরনের আচরণ, এই ধরনের কাজ, এই ধরনের কথাবার্তা যাতে তারা না বলেন, কেউ যদি বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বয়কট করা, সামাজিকভাবে তাকে মানে একরকম মানে বয়কট করার চেষ্টা করা হতে পারে। এটা হয় না। যতটা না হচ্ছে আপনার গণমাধ্যম বা অন্যান্য প্ল্যাটফর্মে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে সামাজিক মাধ্যমে। সামাজিক মাধ্যমে কাজগুলো কারা করছে? সামাজিক মাধ্যমে যত অশ্রাব্য কথাবার্তা, যত হিংসা, বিদ্বেষ, উস্কানি, এগুলো কি সাধারণ মানুষ করে? এগুলো রাজনৈতিক কর্মীরা করে। এবং সেই রাজনৈতিক কর্মী কারা? অনেক ক্ষেত্রে আমরা তাদের পরিচয় জানতে পারি। কিছু কিছু রাজনীতি পক্ষের শক্তিগুলো এই কাজগুলো বেশি করে এবং তাদের দ্বারা অন্যেরা হয়তো প্রভাবিত হয়ে সেটার আরও বিস্তার ঘটায়। সেই দিক থেকে চিন্তা করতে গেলে যে আমরা চরম একটা হিংসাত্মক, ধ্বংসাত্মক রাজনীতির ভিতর দিয়ে যাচ্ছি, এর পরিসমাপ্তি কি নির্বাচনের মাধ্যমে হবে, যদি আদৌ নির্বাচন হয়? অনেক ধন্যবাদ। আমরা কি হিংসার থেকে সংঘাতের দিকেই যাচ্ছি? এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, মানে একটা অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, রাজনৈতিক পট পরিবর্তন বলেন, এটি তো কেবলমাত্র ব্যক্তির পরিবর্তন না, আপনার কতগুলো গুণগত পরিবর্তন আনতে হবে। তো গুণগত পরিবর্তন আনতে হলে আপনার রাজনৈতিক সংস্কৃতিতেও একটা পরিবর্তন আনতে হবে। আমি বিএনপির কাছ থেকে গণতান্ত্রিক আচরণ আশা করি, জামাতের কাছ থেকে আচরণ আশা করি, কিন্তু আমি ব্যক্তি হিসাবে আমার যে কতগুলো দায়িত্ব আছে, সেই দায়িত্ব কি আমি যথাযথভাবে পালন করি? 15 বছর যারা ফ্যাসিবাদদের ছিলেন, ধারক বাহক ছিলেন, তারা চলে গেছেন, কিন্তু 1 বছরে আমার কোনো আচরণের কি পরিবর্তন হয়েছে? সোশ্যাল মিডিয়া থেকে আপনি সেটি দেখেন না। আমার এখানে সরকারের কাজে সহযোগিতা করার মধ্যে আগের থেকে কি মানুষের আগ্রহ বেড়েছে? না। আমরা পরস্পরের বিরুদ্ধে বিরোধের জায়গাটা যে জায়গাটায় চলে গেছে, এবং কিছু কিছু ভাষা আমি দেখি, তাতে মনে হয় যে অপর পক্ষকে যদি কাছে পাওয়া যেত, যেভাবে হোক তাকে মানে একেবারে সরাসরি হত্যা করা যাবে। আমি এর আগেও 2টা অনুষ্ঠানে বলেছি। আমাদের টকশোতে আসেন ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান গত 15 বছর শেখ হাসিনার দুঃশাসন, মানবাধিকার হরণ, প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে জাহিদ সোচ্চার ছিল, এখনো আছে। শুধুমাত্র জাহিদ জামাতের রাজনীতির কয়েকটা ক্রিটিক করার কারণে সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছে যে তাকে হত্যা করার জন্য খোঁজা হচ্ছে, তার জীবন বিপন্ন। মাহফুজ আলম, সে লন্ডনে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আক্রমণের শিকার হচ্ছেন, ঘটনাটা অবশ্যই নিন্দনীয়। একই সাথে তিনি দেশে এসেও বললেন যে দেশে কারা তাকে মব ক্রিয়েট করে হত্যা করতে পারে। তো এই যে শঙ্কাটা, এই শঙ্কাটা তো ক্রমশই বাড়ছে, সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে, নারী আক্রান্ত হচ্ছে, বিভিন্ন দুর্বল মানুষ যারা, আমি ওই যেটা বললাম যে আপনার যদি 20 জন 25 জন মানুষ জড়ো করার ক্ষমতা থাকে, এই শহরের আপনি রাজা, আপনি একজনের বাড়ির সামনে যাবেন, গিয়ে তাকে গালাগালি করবেন, তার এইটা ভাঙবেন, সেটা ভাঙবেন। এই যে সেদিন ফজলুর রহমানের বাড়ির সামনে
যারা মব ক্রিয়েট করে অশ্লীলতার চূড়ান্ত মাত্রা দেখালো, গত পরশুদিন তারা গ্রেপ্তার হয়েছে। কেন? উত্তরে একটা বাড়িতে চাঁদাবাজি করতে গিয়েছিল। তার অর্থ হচ্ছে এখানে আমি আমার শক্তিটা দেখিয়ে সমাজের মধ্যে একটা ভয় সৃষ্টি করে দিলাম। তারপরে আপনার বাড়ির সামনে যখন যাব, আপনি ভয়ে ভয়ে আমার সাথে কথা বলবেন। কেন? আমি তার আগে রাস্তায় আমার চেহারাটা পরিচিত করেছি যে আমি একটা গুন্ডা, আমি একটা মবের পৃষ্ঠপোষক। তারপরে আপনার কাছ থেকে এই সুবিধাটা নিচ্ছি। এটি বন্ধ করার দায়িত্ব তো রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র এই পর্যন্ত তার বিরুদ্ধে দৃশ্যমান, ঢাকা শহরে যতগুলো মব হয়েছে, দৃশ্যমান কোনো অ্যাকশান আমরা দেখিনি। জাস্ট কতগুলো মানে কথা। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বেশ রসিক লোক, সহজ সরল মানুষ, এবং তারপরে তিনি যেটা প্রশ্ন করেন যে আমাদের কি আগের চেয়ে ভালো হয়েছে না, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করার পরে উনি আবার দেখি যে কাউন্টার প্রশ্ন করেন, আগের চেয়ে ভালো হয়েছে না, আপনি একটু বলেন তো। তো সরলতা দিয়ে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে আপনি ক্রেডিট নিতে পারেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে কখনো কখনো কঠোর হতে হবে। অপ্রিয় হলেও আপনাকে কঠোর হতে হবে। যারা এই ঘটনার সাথে যুক্ত, একটা মব পুরো আপনার সরকারের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। সরকারের ভেতরে সরকার থাকে, আমি ওইটাই বলছি, সরকারের ভেতরে সরকার, সরকারের ভেতর থেকে বলা হচ্ছে যে এরা হচ্ছে পেশার গ্রুপ, জাতীয় পার্টি অফিসে হামলা করা যাবে, এটা নাকি আবার মব না, এটা নাকি একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তো কালকে আর একটা, তার থেকে বিএনপি তো সব থেকে বড় দল, আচ্ছা বিএনপি যদি আর একটা অফিসে গিয়ে তার থেকে ছোট দলের উপরে যদি অফিসে গিয়ে আগুন ধরিয়ে দেয়, তাহলে সেটা দোষের হবে না? এটা তো এই ধরনের কাজের ভেতর থেকে অপরাধকে রাষ্ট্র এবং সরকার প্রমোট করছে। ধন্যবাদ শরীফ ভাই। এই যে আলোচনা আমরা করলাম, এই আলোচনার পরে একটা উপসংহার যদি আমরা টানতে চাই, তাই তো আমার মনে হইতেছে গণতন্ত্রের উত্তরণ বড় একটা চ্যালেঞ্জ সামনে। নিশ্চয়ই, এবং কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে এটা অনিশ্চিত মনে হয়। কারণ যদি রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া ফেরত যেতে, তাহলে যে কুফলের আশঙ্কা আমরা শুরুর দিকে আলোচনা করছিলাম, তার জন্য পুরোপুরি দায়ী থাকবে এই সরকার এবং বর্তমান রাজনৈতিক নেতৃত্ব যারা ক্রিয়াশীল আছেন। তারা সেটা চান কি না, কেউ কেউ চাইতেও পারেন। কারণ গণতন্ত্রে ফিরে না গিয়ে অন্য কোনো ব্যবস্থায় যদি রাষ্ট্র চলে, সেখানে যদি দেশি বিদেশি শক্তির প্রভাব থাকে, সেটা কারোর জন্য অনুকূলে হতে পারে, কারোর জন্য অনেক বেশি লাভজনক হতে পারে, রাজনৈতিকভাবে, দলীয়ভাবে সেরকম ভাবনা কারো থাকতেই পারে। কিন্তু গত 1 বছরে বা 13 মাসে সরকার সংস্কার নিয়ে অনেক চেষ্টা করেছে, অনেক কিছু করেছে। এখন যে পর্যায়ে সে ঠেকেছে সংস্কার, শেষমেশ কী ফল পাবো আমরা জানি না। কিন্তু গত 11 মাসে অতি সাধারণ মানুষ, এই যে অভ্যুত্থান হলো জুলাইয়ের 36 দিনে, ছাত্ররা শুরু করলো, পরে আপামর জনতা এতে যুক্ত হলো। ছাত্র জনতার অভ্যুত্থান বলছি। তো ছাত্র জনতা, তাদের স্বার্থে সরকার কি করেছে? সেই ছাত্রদের একাংশ, তারা ছাত্রত্ব নিয়ে, পড়াশোনা নিয়ে, শিক্ষা নিয়ে কোনো ভাবনা, তারা রাষ্ট্র নিয়ে ভাবে, রাষ্ট্র বিনির্মাণ নিয়ে ভাবে, রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবে, রাষ্ট্র কাঠামো পুনর্গঠন নিয়ে ভাবে, এবং রাষ্ট্র পরিচালনায় আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। ওই ছাত্রদের কথা বলছি না। সংখ্যাগরিষ্ঠ ছাত্র সারা দেশের, সেটা স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সেই ছাত্রদের স্বার্থে এই সরকার কি করেছে? জনতা, যে জনতার মধ্যে আমি আপনি সহ সবাই পড়ে, অতি সাধারণ মানুষ, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, সবাই সেই আন্দোলনে ছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের স্বার্থে সরকার কি করেছে? এটা নিয়ে কি আদৌ কোনো আলোচনা আছে? এর কোনো গুরুত্ব আছে এই সরকারের কাছে, এই সংস্কার কমিশনের কাছে? এমনকি যেসব রাজনৈতিক দলের কথা আমরা প্রতিনিয়ত শুনি, তাদের মুখে কিন্তু সাধারণ মানুষের স্বার্থ নিয়ে কোনো কথা শুনবেন না। প্রতিদিনই একই পেঁচাল, রাষ্ট্র সংস্কার, কাঠামোগত সংস্কার, ইত্যাদি ইত্যাদি। তো ওই জিনিস নতুন এই মুহূর্তে সাধারণ মানুষের নতুন বন্দোবস্ত, এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। এক সময় কিছু বাম রাজনৈতিক দলের মুখে আমরা শুনতাম, শরীফ ভাই ভালো জানেন, রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কি বলে, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন, এগুলো শুধু বাম রাজনৈতিক দলরা এক সময় বলতো। এইটাকে আবার এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম, অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা এই শব্দগুলোকে বেশ মানে সফলভাবে ব্যবহার করেছেন। এখন পর্যন্ত সেটা কার্যকর করতে পারেন নাই। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি হবে সেটা আমরা কখন দেখব, আদৌ দেখব কিনা, তার আগে শেষ লাইন বলি, গত 1 বছরে আমরা যা দেখলাম, এটা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়, তাহলে এটা কি আদৌ দেশ জাতির জন্য দরকার আছে কিনা? $1 মিলিয়ন প্রশ্ন।
এই প্রশ্নের কোনো জবাব নেই, হাতে সময় নেই, শেষ করতে হচ্ছে। শরীফ ভাই অনেক ধন্যবাদ আপনাকে, নাজমুল আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন।